উত্তর কলকাতার ফুলবাগান অঞ্চলে বনেদি পরিবার থেকে কিন্তু রোহিণী এসছে। যে সুজিত বিছানার উপর উঠে বসে রীতিমতো হাঁপাচ্ছে আর দরদর করে ওর সারা শরীর দিয়ে কিন্তু ঘাম বেরোচ্ছে। ঘরের একদম কর্নারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে, তার মুখ পুরো পুড়ে ঝলসে গেছে, দুটো চোখ যেন ভাটার মতো জ্বলছে। খিলখিল করে কেউ যেন একটা নারী কণ্ঠে হেসে উঠল। সেই মহিলা কিন্তু এখন সশরীরে তার খাটের অপোজিট সাইড দাঁড়িয়ে রয়েছে। সেই মহিলা একটা চতুষ্পদ প্রাণীর মতো হামাগুড়ি দিতে দিতে খাটের ওপর থেকে উঠে উঠে আসছে। ওই মহিলা সিলিং ফ্যানের ওপর বসে রয়েছে। এখানে তো তোমাদের ওপর ভয়ানক রকমের একটা প্রেত চালান করা হয়েছে। প্রেত চালান করার মাধ্যমে তোমাদের নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ঘটনা শুরু করার আগে আমি আপনাদের কিছু জিনিস জানাতে চাই। সেটা হলো, আজকে তো শনিবার 4 তারিখ। সামনের সপ্তাহ থেকে দুটো করে ঘটনা আমরা ভূততন্ত্রে আনতে চলেছি। এবার দুটো করে ঘটনা মানে কীরকম? একটা তো শনিবার দিন রাত্রি 9টাতে আসছেই, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, কারণ সময়সূচিটা আপনাদের একটু জেনে নেওয়াটা বেশি দরকার। শনিবার রাত্রি 9টা করে যেরকম ঘটনা আসছে সেটা তো আসবেই, তার সাথে মঙ্গলবার রাত্রি 9টাতেও কিন্তু আরেকটা করে ঘটনা আপনারা শুনতে পাবেন এই চ্যানেলে। এবার মঙ্গলবারের ঘটনা বলতে কীরকম? দেখুন, বহু মানুষ তো আমার সাথে যোগাযোগ করছেন, তাদের ঘটনাগুলো শোনাচ্ছেন, লিখে পাঠাচ্ছেন, ভয়েস মেসেজ করছেন, যাই হোক না কেন করছেন। এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আমার সাথে যোগাযোগ করেন। কেউ কেউ আছেন যারা অনেক দূরে থাকেন, যেমন ধরুন কেউ শিলিগুড়ি থেকে, কেউ আলিপুরদুয়ার থেকে, কেউ উত্তর দিনাজপুর থেকে, কেউ বা কুচবিহার থেকে, এরকম অনেক জায়গা থেকে ঘটনা আমাকে পাঠান মানুষজন। আবার কিছু কিছু মানুষ আছেন যারা একটু কাছাকাছি, মানে কলকাতা এবং তার নিকটবর্তী যে সমস্ত জায়গাগুলো বা কাছাকাছির যে জেলাগুলো, যেমন ধরুন হাওড়া, হুগলি, বর্ধমানের কিছু জায়গা, হ্যাঁ, মানে যেখান থেকে কলকাতা খুব খুব একটা দূরে কিন্তু নয়। এবার তাদের মধ্যে থেকে অনেকেই ইচ্ছা প্রকাশ করছেন যে তারা নিজে মুখে তাদের ঘটনা এই চ্যানেলে এসে বলতে চান আমার সামনে বসে। মঙ্গলবার দিন আপনারা যেই ঘটনাটা শুনবেন সেটা হচ্ছে সেই সমস্ত মানুষজনের ঘটনা যারা একটু কাছাকাছি থাকেন এবং আমার সামনাসামনি এসে এই চ্যানেলে এসে ক্যামেরার দিকে মুখ করে তারা নিজে মুখে তাদের নিজেদের অভিজ্ঞতা শোনাতে চান। তো মঙ্গলবার দিন এই রকম কিছু ঘটনা আমরা শুনতে পাবো প্রতি মঙ্গলবার রাত্রি 9টায়। আর শনিবার রাত্রি 9টায় আমি নিজে মুখে আপনাদের ঘটনা শোনাবো, সেই সমস্ত মানুষদের ঘটনা যারা একটুখানি দূরে থাকেন, এই রাজ্যের এমন কোনো প্রান্তে যেখান থেকে কলকাতায় আসা একটু ডিফিকাল্ট, বা ধরুন দেশের অন্যান্য প্রান্ত থেকেও তো ঘটনা পাঠায় যেখানে বাঙালিরা রয়েছেন। তো শনিবারের ঘটনাগুলো হচ্ছে তাদের জন্য যারা এখানে আসতে পারবেন না। আর মঙ্গলবার দিন রাত্রি 9টায় যেই ঘটনাগুলো আপনারা শুনবেন সেগুলো হচ্ছে কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা, তারা নিজে মুখে আপনাদেরকে বলবেন এই চ্যানেলে বসে ক্যামেরার দিকে মুখ করে আমার সাথে। তাহলে এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এক কথায় বলতে গেলে সামনের সপ্তাহ থেকে আপনারা দুটো করে ঘটনা পাচ্ছেন সপ্তাহে, একটা শনিবার রাত্রি 9টায়, একটা মঙ্গলবার রাত্রি 9টায়। এবার আমি আসি আজকের ঘটনাটাতে। আজকের এই ঘটনা আমাকে পাঠিয়েছেন এক দম্পতি। ছেলেটির নাম হচ্ছে সুজিত এবং মেয়েটির নাম হচ্ছে রোহিণী। এরা 2022 সাল, মানে 22 সাল থেকে এরা বিবাহিত জীবনে রয়েছে, দাম্পত্য জীবন যাপন করছে। এবার ব্যাপারটা আমি একটুখানি গোড়ার দিক থেকে বলি। সুজিত যে ছেলেটি, সে মানে তার অরিজিনাল বাড়ি কিন্তু কলকাতা শহরে নয়, তার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, অনেকটাই দূর, আপনারা জানেন এখান থেকে। কিন্তু তার পড়াশোনা সব কিছু কলকাতাতেই, এবং কলকাতাতে পড়াশোনা কমপ্লিট করে সে একটা চাকরিও কিন্তু পায় আইটি সেক্টরে। এবার যেই কোম্পানিতে সুজিত কাজ করে সেখানে একটি মেয়ে তারই টিমে, মেয়েটার নাম হচ্ছে রোহিণী।
সেই রোহিণীর সঙ্গে তার একটা বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব ধীরে ধীরে একটা হৃদ্যতার সম্পর্কে পরিণত হয়। তারপর সেটা প্রেমের পর্যায়ে যায় এবং আলটিমেটলি 2022 সালের শেষের দিকটাতে ওরা কিন্তু বিয়ে করে। সুজিত আর রোহিণীর মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে। তবে ব্যাপারটা আমি যতটা সহজভাবে আপনাদেরকে বললাম, এটা কিন্তু অতটাও সহজ ছিল না। বিয়েটা খুব একটা কিন্তু স্মুথলি হয়নি। কেন হয়নি? এই যে রোহিণী বলে যে মেয়েটি, রোহিণী কিন্তু কলকাতারই বাসিন্দা। উত্তর কলকাতার ফুলবাগান অঞ্চলে, মানে একদম বনেদি পরিবার থেকে কিন্তু রোহিণী এসছে এবং সেই পরিবার হচ্ছে ব্রাহ্মণ পরিবার। এইবার যেটা হয় আর কি, উত্তর কলকাতার বনেদি পরিবার, তার ওপর আবার ব্রাহ্মণ, আপনারা জানেন কিছুটা গোঁড়ামি তো এখানে থাকে, একটা অর্থোডক্স একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে কাজ করে। তো রোহিণীর ক্ষেত্রেও কিন্তু, মানে রোহিণীর পরিবারের ক্ষেত্রেও কিন্তু এটার কোনো ব্যতিক্রম হয়নি। রোহিণী ছিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আর এই সুজিত বলে যে ছেলেটি সে কিন্তু ব্রাহ্মণ নয়, সে হচ্ছে কায়স্থ। স্বাভাবিকভাবেই যেটা হয়, রোহিণীর পরিবার এই বিয়েটাতে ঘোরতর আপত্তি জানায়, কারণ তাদের পরিবারের এটাই ছিল একটা ক্রাইটেরিয়া এবং খুব স্ট্রিক্ট একটা ক্রাইটেরিয়া যে আমাদের বাড়ির মেয়ে যাকে বিয়ে করবে, যেই পরিবারে বিয়ে হবে, সেই পরিবারকেও একটা ব্রাহ্মণ পরিবার হতে হবে, তাছাড়া কিন্তু বিয়ে দেওয়া যাবে না। মানে সেটা আমাদের ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যা হয় আর কি, রোহিণী এই যুগের মেয়ে, এই সমস্ত ব্যাপার মানবে না, মানার কথাও না। তা রোহিণী সুজিতকে এতটাই ভালোবেসে ফেলে যে সে তার পরিবারের বিরুদ্ধে চলে যায়, পরিবারের কারোর কথাই মানতে চায় না। মা বলুন, বাবা বলুন, কাকা জ্যাঠা যারা যারা ওই বাড়িতে রয়েছে, একান্নবর্তী পরিবার একদম, তাদের কারোরই কথা সে মানতে চায় না। পরিবারের অমতে গিয়ে, তাদের বিরুদ্ধে গিয়ে রোহিণী কিন্তু সুজিতকে বিয়ে করে। এবার যেহেতু রোহিণী তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সুজিতকে বিয়ে করেছে, তাই ওর পরিবারের লোক ওর প্রতি প্রচণ্ড রকমের অসন্তুষ্ট ছিল এবং তারা জানিয়ে দেয় যে তারা বিয়েতে একটা টাকা কড়িও খরচা করবে না এবং এই বিয়েটার মধ্যে তারা ইনভলভডই হবে না। এই বিয়েটাতে তারা কোনো উদ্যম দেখাবে না, তারা উপস্থিত থাকবে না, কিচ্ছু করবে না। রোহিণীকে যদি বিয়ে করতে হয় সুজিতকে, তাহলে সে নিজের দায়িত্বে করবে এবং পরিবারের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এবং রোহিণী সেটাতেই কিন্তু রাজি হয়ে গিয়ে সুজিতকে বিয়ে করে 2022 সালের শেষের দিকে। তবে একটা ব্যাপার এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে রোহিণী যখন সুজিতকে বিয়ে করবার পর শেষবারের মতো তার বাড়ির সঙ্গে তার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, মায়ের সঙ্গে ফোনে কথা হয়, মানে রোহিণীর সঙ্গে রোহিণীর মায়ের যখন লাস্ট কথা হয়, তখন সেই ভদ্রমহিলা রীতিমতো হুমকির সুরে রোহিণীকে বলেন যে আমাদের বিরুদ্ধে গিয়ে বিয়ে তো করলি, আমার অভিশাপ কিন্তু তোকে তাড়া করে নিয়ে বেড়াবে, তুই এই বিবাহিত জীবনে কোনো দিন সুখী হতে পারবি না, আমি তোকে অভিশাপ দিলাম এবং তুই দেখে নিস ঘুরে ফিরে তোকে কিন্তু সেই আমাদের কাছেই ফিরে আসতে হবে। তো এরকম একটা কথা তিনি বলেন। তো যাই হোক, তা এরপর তো দিন কাটছে। এইবার সুজিত আর রোহিণী দীর্ঘদিন ধরে তারা চাকরি বাকরি করছিল, দুজনেই একই কোম্পানিতে, আইটি কোম্পানিতে কাজ করে, কিছু টাকা কড়ি তারা জমিয়ে রেখেছিল। এবার সুজিত যেটা করলো, ও তো আগে কলকাতায় একটা বাড়িতে ভাড়া থাকতো, সেখানেই বিয়ের পর রোহিণী গিয়ে উঠেছিল। তারপরে সুজিত টাকা কড়ি জমিয়ে আর এই দিক থেকে রোহিণীও কিছু কন্ট্রিবিউট করে তারা দুজনে মিলে সল্ট লেকে একটা ফ্ল্যাট কিনলো। সল্ট লেকে একটা ফ্ল্যাট কিনলো এবং সেই ফ্ল্যাটেই তারা তাদের নতুন সংসার শুরু করলো। বিবাহিত জীবনের পর যে নতুন সংসার তারা পেতেছে সেটা শুরু করলো। এইবার দিন কাটছে, 2023 সাল উপস্থিত হলো। 2023 সালে জানুয়ারি মাস যখন প্রায় শেষের দিকে চলে এসেছে, তখন সুজিত জানতে পারলো ও যেই প্রজেক্টটার সাথে ইনভলভড, আপনারা জানেন যে আইটি সেক্টরে এক একটা প্রজেক্ট নিয়ে কাজ হয়, সেই প্রজেক্ট শেষের দিকে চলে এসছে আর নতুন কোনো প্রজেক্ট কিন্তু এই মুহূর্তে আসছে না যেই প্রজেক্টের সাথে সুজিত ইনভলভড হতে পারে। সুতরাং ওকে পাঠিয়ে দেওয়া হলো বেঞ্চে। যারা আইটি কোম্পানিতে কাজ করেন তারা এই টার্মসগুলোর সঙ্গে খুব ভালোভাবেই অবগত, মানে সেরকম মানুষ যদি এই মুহূর্তে আমার ঘটনা যদি মানে শুনছেন যারা, তারা কিন্তু এটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তা সুজিতকে পাঠিয়ে দেওয়া হলো বেঞ্চে। এবার বেঞ্চে পাঠানো মানে প্রকৃত অর্থে দেখতে গেলে তার হাতে কোনো কাজ নেই, ও
ওই টুকটাক একটুখানি অফিসের যে সমস্ত ইন্টারনাল কাজকর্ম হয় আর কি আইটিতে, আমি তো অত ভালো গুছিয়ে বলতে পারবো না, যারা অভিজ্ঞ তারা বলতে পারবেন। সুজিতকে বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয় এবং বেঞ্চে পাঠানো মানে এটাও কিন্তু একটা ফ্যাক্ট, আপনার কাছে একটা সতর্কবার্তা চলে এলো যে যে কোনো মোমেন্টে কিন্তু আপনার চাকরিটা চলে যেতে পারে যদি না কোনো নতুন প্রজেক্ট আসে। তা সুজিতের ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো, টানা একটা মাস ওই বেঞ্চে থাকার পর তার কিন্তু চাকরিটা চলে গেল, অর্থাৎ তাকে কর্তৃপক্ষ থেকে জানানো হলো যে তোমার চাকরিটা আর নেই, এই মুহূর্তে তোমাকে আর প্রয়োজন পড়ছে না, পরে আমরা যোগাযোগ করব ইত্যাদি ইত্যাদি। এক কথায় বলতে গেলে সুজিতের চাকরিটা কিন্তু চলে গেল। এবারে বুঝতেই পারছেন, সবেমাত্র একটা বিবাহিত জীবন শুরু হয়েছে, একটা নতুন ফ্ল্যাট কিনেছে তারা, তার একটা মোটা টাকার ইএমআই সুজিতকে দিতে হচ্ছে। এইবার পুরো প্রেশারটা এসে পড়ল কিন্তু রোহিণীর ওপর। ওদের সংসারে, ওদের সুখী দাম্পত্য জীবনে একটা দুঃসময়ের কালো ছায়া কিন্তু নেমে এলো। এইবার যা হয় আর কি, দেখবেন যে কোনো বিবাহিত সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা যতই থাকুক না কেন, আর্থিক সমস্যা যদি সেখানে একবার প্রবেশ করে তাহলে কিন্তু সেটা আর ওই প্রেমের পর্যায়ে থাকে না, তখন কিন্তু ধীরে ধীরে একটা তিক্ততা, একটা মনোমালিন্য, একটা ঝগড়া অশান্তি, এই এই মানে এইগুলোর রূপ নেয়। এবার সুজিত আর রোহিণীর ক্ষেত্রেও কিন্তু এর কোনো ব্যতিক্রম হলো না, যেহেতু রোহিণীর ওপর পুরো চাপ এসে পড়েছে, আর সুজিতও এই মুহূর্তে নতুন কোথাও চাকরি পাওয়ার কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছে না। ও যথাসম্ভব চেষ্টা করছে, প্রচুর জায়গায় সে অ্যাপ্লাই করছে, সিভি জমা দিচ্ছে, বায়োডাটা জমা দিচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ঘেটে কোথায় কি কাজ আছে, সামান্য কিছু মাইনের চাকরি হলেও আগেরটার মতো অত বড় অ্যামাউন্টের মাইনে না হলেও চলে যাবে, এরকমও খোঁজ খবর নিচ্ছে, কিন্তু কোথাও কোনো রকম চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। পুরো সংসারের দায়িত্বটা রোহিণীর একার ওপর এসে পড়েছে, পুরো খরচাপাতি ওকে করতে হচ্ছে, নিয়ে সেটা একটা খুব বিশ্রী পর্যায়ে চলে যায় এবং কথায় কথায় সুজিত আর রোহিণীর মধ্যে কিন্তু চূড়ান্ত অশান্তি লেগে যায়, সেটা খুব বাড়াবাড়ি রকমের পর্যায়ে পৌঁছে যায়। এইভাবেই কিন্তু দিন কাটতে থাকছে। এরকমই একদিন রোহিণীর সঙ্গে সুজিতের মারাত্মক রকমের ঝগড়া হয়েছে টাকা কড়ি নিয়ে। রোহিণী অনেক কথাই সুজিতকে বলে টলে ফেলেছে, বলে তারপরে তার একটা অনুশোচনা হচ্ছে যে আমি এরকমভাবে কেন বললাম। তো রোহিণী বারান্দায় চুপচাপ বসে ভাবছে যে বিয়ের পরপর সব তো ঠিকঠাক চলছিল, আমরা ভাড়া বাড়িতে ছিলাম, সেখান থেকে নতুন ফ্ল্যাট কেনা হলো, সব কিছুই তো ঠিকঠাক চলছিল, হঠাৎ করে এই রকম একটা দুঃসময় আমাদের জীবনে কেন উপস্থিত হলো। এইগুলো নিয়ে ভাবতে ভাবতে রোহিণীর হঠাৎ করে মনে পড়ে গেল ওর মায়ের বলা কথাগুলো। ওর মা, আপনারা মনে করে দেখুন, আমি ঘটনার একদম শুরুতেই বলেছিলাম যে বিয়ের পর যেহেতু পরিবারের অমতে গিয়ে রোহিণী বিয়েটা করেছে, তাই বিয়ের পর ওর মায়ের সঙ্গে ওর যখন শেষবার কথা হয়, মা কিন্তু ওই অভিশাপটা দিয়েছিলেন যে তুই কিন্তু এই বিবাহিত জীবনে কোনোভাবেই সুখী হতে পারবি না, তুই অসুখী হবি, সুজিত মানে সুজিতকে ছেড়ে তোকে আমাদের কাছে চলে আসতে হবে ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম সাপান্ত তিনি করেছিলেন। তো এই কথাগুলো বারবার করে রোহিণীর কিন্তু এখন মনে পড়তে লাগলো এবং ধীরে ধীরে যত ও এটা নিয়ে তলিয়ে ভাবলো, তত ওর মধ্যে একটা বিশ্বাস, একটা ধারণা বদ্ধমূল হলো যে এই সমস্ত কিছুর পিছনে ওর পরিবারের লোকজনের কিন্তু একটা হাত থাকতে পারে, ওরাও কিন্তু এই কলকাঠিগুলো নাড়তে পারে। কারণ রোহিণী কিন্তু ওর পরিবারের লোকজনকে খুব ভালোভাবেই চেনে, চিনবে নাই বা কেন, ওই পরিবারেই বড় হয়ে উঠেছে, ওই পরিবেশেই ও বড় হয়ে উঠেছে। ওদের কিন্তু প্রত্যেকের একটু মন্দির টন্দিরে যাওয়া, একটু মানে তান্ত্রিকদের সাহায্য নিয়ে বেশ কিছু কাজকর্ম করা বিভিন্ন ক্ষেত্রে, এই ব্যাপারগুলো কিন্তু রোহিণীর পরিবারের লোকেদের একটা স্বভাব, ওদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। তাই রোহিণী একদম দৃঢ়ভাবে বিশ্বাস করে ফেলল যে এই সমস্ত কিছুর পেছনে ওর পরিবারের লোকজনের হাত রয়েছে, সে মা হোক, কাকিমা হোক, বাবা হোক, কাকা হোক, যেই হোক না কেন, কারোর না কারোর হাত তো রয়েছে। তা এইটা ভাববার পর রোহিণী নিজের মনে মনে চিন্তা করতে থাকলো যে আমি তাহলে এইটা থেকে বেরোতে গেলে কি করব। এই যে আজকে সুজিতের আর্থিকভাবে ডাউন হয়ে যাওয়া, ওর চাকরি চলে যাওয়া, রোহিণীর কিন্তু চাকরি যায়নি, চাকরিটা সুজিতের গেছে, মানে সুজিতকে একটা অকর্মণ্য ব্যক্তিতে পরিণত করা হলো, যার ফলে রোহিণী ওখান থেকে বেরিয়ে আসতে পারে যে তুমি কোনো রোজগারপাতি করছো না, এই করছো না ইত্যাদি ইত্যাদি, মানে সেরকমই একটা ব্যবস্থাপনা করা হয়েছে বলেই ও মনে করলো। কিন্তু
এখান থেকে বেরোবে কিভাবে? এখান থেকে তো তাকে বেরোতে হবে। এই সমস্যার তো একটা সমাধানের দরকার। এবারে রোহিণী যে কোম্পানিতে কাজ করে, সুজিতও তো একই কোম্পানিতেই কাজ করত। রোহিণীর যে টিমটা, সেই টিমে রোহিণীর একজন সিনিয়র রয়েছেন। ভদ্রলোকের নাম হচ্ছে অমর মুখার্জি। এবার রোহিণী তাকে অমরদা বলে ডাকে, অনেক দিনের পরিচিত। ইনফ্যাক্ট মানে রোহিণী ওই সুজিত এই কোম্পানিতে যখন জয়েন করেছিল তারও 1.5-2 বছর আগে থেকে রোহিণী এখানে কাজ করছিল। তাই অমরদার সঙ্গে ওর বেশ ভালোভাবেই পরিচিতি ছিল। এবং পরে সুজিত যখন এখানে জয়েন করে, সুজিতের সঙ্গেও অমরদার একটা খুব ভালো রিলেশনশিপ তৈরি হয়। তা রোহিণী তখন এই অমরদাকে পুরো ব্যাপারটা খুলে বলল, কারণ ওই অফিসের মধ্যে এই অমরদাকেই কিন্তু রোহিণী সমস্ত কিছু শেয়ার টেয়ার করতো, দাদা হিসেবে মানে দেখতো তাকে। তা অমরদা পুরো ব্যাপারটা শুনলেন। তা এই সুজিতের চাকরি চলে যাওয়ার ব্যাপারটা, এটা তো অমরদা জানতেনই, ওনার চোখের সামনেই ব্যাপারটা ঘটেছে। কিন্তু এই রোহিণীর পরিবারের এই যে অভিশাপ, অর্থাৎ রোহিণীর মা যে অভিশাপটা রোহিণীকে দিয়েছেন যে বিবাহিত জীবনে কোনোদিনই সুখী হতে পারবে না, এই অভিশাপের ব্যাপারটা কিন্তু অমরদার জানা ছিল না। তা রোহিণী তখন অমরদাকে বলল যে দেখো অমরদা, এই তো হচ্ছে ব্যাপার, আমার মনে হচ্ছে কিছু একটা নেগেটিভ কিছু করা টরা হয়েছে, না হলে হঠাৎ করে কারোর চাকরি গেল না, একমাত্র সুজিতের চাকরিটা চলে গেল, তা ওকে বেঞ্চে পাঠিয়ে দেওয়া হলো, তারপরে আর কোনো নতুন প্রজেক্ট আর এলোই না। তো এইটা কেমন একটা অদ্ভুত লাগছে না? তা অমরদা সবটা শুনে বললেন যে ঠিক আছে, তুই একটা কাজ কর, আমি তো শুনলাম পুরো ব্যাপারটা, আমাকে 2 দিন সময় দে, আমি তোকে জানাচ্ছি, আমি দেখছি কি করা যায়। এবার দিন কতক পর রোহিণী যখন আবার অফিসে গেছে, তখন অমরদা রোহিণীকে বলছেন যে রোহিণী, আজকে সন্ধেবেলায় তোরা একটুখানি সময় ফাঁকা রাখিস, আমি এক ভদ্রলোককে নিয়ে তোদের বাড়িতে যাব। তা রোহিণী তখন একটুখানি কৌতূহলী হয়ে পড়েছে যে কাকে নিয়ে আসবে অমরদা। তা অমরদা বলছেন যে আমারই পরিচিত এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে মলয় ভট্টাচার্য। উনি একজন তন্ত্র সাধক এবং জ্যোতিষী, সাধক প্লাস জ্যোতিষী, এবং তার নাকি অনেক রকমের ক্ষমতা টমতা আছে, বেশ নামডাক আছে, আমি তাকে নিয়ে তোদের বাড়িতে যাব। তা রোহিণী তখন সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তো সেই দিন রাত্রি 8:30 কি 9:45 বাজে, তখন অমরদা ওই মলয়বাবুকে নিয়ে উপস্থিত হলেন সুজিত আর রোহিণীর ফ্ল্যাটে। এবার মলয়বাবুকে তো সুজিত রোহিণী পুরো ব্যাপারটা খুলে বলল, হ্যাঁ, যা যা ঘটেছে না ঘটেছে, কি হয়েছে না হয়েছে। এবার ভদ্রলোক একটু কম কথার মানুষ, সবটা শুনে তিনি পুরো ফ্ল্যাটটা একবার ঘুরে টুরে দেখলেন, দেখে দু চোখ বুজে বিড়বিড় করে কি সমস্ত বললেন, মন্ত্রতন্ত্র, রুদ্রাক্ষের মালা নিয়ে এরকম করলেন, করে টোরে তারপর বেশ কিছুক্ষণ পর তিনি রোহিণীকে বলছেন যে দেখো মা, একটা কথা বলি, মনে তো হচ্ছে কিছু নেগেটিভ ক্রিয়া করা হয়েছে, তো আমি এখানে বসে তো সেইভাবে কিছু বুঝতে পারবো না, আমি আমার নিজের গৃহে যাব, সেখানে আমার সাধন কক্ষ রয়েছে, সেই সাধন কক্ষে বসে আসনে বসে তবেই আমি আসল ব্যাপারটা বুঝতে পারবো, তারপরেই আমি তোমাদেরকে প্রতিকার দিতে পারবো, তার আগে আমি কিন্তু কিছু করতে পারবো না। তা তখন রোহিণী বলল যে ঠিক আছে। তা উনি আরও দিন কতক সময় চাইলেন। এবার আরও কয়েকদিন পর অমরদা রোহিণীকে জানালেন, আজকেও ওই মলয়বাবু আমার সঙ্গে তোদের বাড়িতে যাবেন, উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন কি হয়েছে না হয়েছে, আমাকে কিছু বলেননি, শুধু বলেছেন যে আমি গিয়ে ওনাদের সঙ্গেই কথা বলবো এবং কিছু জিনিস উনি তোকে দেবেন। তা রোহিণী বলল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা সেই দিন সন্ধ্যায় আবারও মলয়বাবু এবং অমরদা তারা এলেন সুজিত আর রোহিণীর ফ্ল্যাটে। এসে মলয়বাবু খুব ভয়ঙ্কর একটা কথা বললেন। উনি বললেন যে দেখো মা, একটা কথা বলি, কথাটা শুনলে হয়তো তোমার খারাপ লাগতে পারে, কারণ রক্তের টান তো একটা আলাদা জিনিস, তোমার পরিবারের মানুষজনই কিন্তু তোমার ক্ষতিটা করেছে। মানে অর্থাৎ এই যে আজকে সুজিত বাড়িতে বেকার বসে গেছে, তার অর্থের জায়গাটাকে ব্লকেজ করে দেওয়া হয়েছে, একটা ভয়ানক রকমের কিন্তু ক্রিয়াকার্য হয়েছে এবং সেটা হয়েই চলেছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে একটা জিনিস দেব, এটা তুমি তোমাদের ফ্ল্যাটের দক্ষিণ পশ্চিম কোণ, যেটাকে আমরা বাস্তুমতে নৈঋত কোণ বলে থাকি, সেই দক্ষিণ পশ্চিম কোণে তুমি এই জিনিসটাকে স্থাপন করবে। তো এই বলে সেই ব্যক্তি কী করলেন, ওনার ব্যাগের ভেতর থেকে একটা লাল শালু কাপড়ে মোড়া একটা পুটলি মতো বার করলেন, করে বললেন যে এটা দক্ষিণ পশ্চিম কোণে যে কোনো জায়গায় রেখে দেবে, এইটাতে হাত দেবে না, কেউ তোমরা হাত দেবে না, বাড়িতে যদি কোনো কাজের লোক আসে কাজ টাজ করতে, তিনিও যাতে হাত না দেন, এমন একটা জায়গাতেই তোমার রাখতে হবে, এবং দয়া করে এইটাকে একদম খুলবে না, খুলে মানে যদি দেখতে যাও যে ভেতরে কি রয়েছে,
তাহলে কিন্তু সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে, আমার পুরো পরিশ্রমটাই কিন্তু বৃথা যাবে। তো যেরকম যেরকম তোমাকে বললাম সেরকম করো, তোমরা অচিরেই এটার ফল কিন্তু বুঝতে পারবে। রোহিণী সেটাই করলো, ওকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া হলো সেই জিনিসটাই রোহিণী করলো। রোহিণী কী করলো, ওই পুটলিটাকে যাতে কাজের লোকের হাত না পড়ে, অনেক সময় এদের একটা ইনকুইজিটিভনেস থাকে না, যে একটু দেখি কি আছে জিনিসটার মধ্যে ঝাটফাট দিতে গিয়ে, যাতে কারোর হাত না পড়ে, বাইরের কারোর হাত না পড়ে, তাই দক্ষিণ পশ্চিম দিকে একটা ওয়ার্ড্রোব ছিল, একটা কাঠের ওয়ার্ড্রোব। সেই ওয়ার্ড্রোবের মধ্যে রোহিণী কিন্তু এই পুটলিটাকে রেখে দেয়। এইবার এইটাকে রাখার দিন পাঁচেক পর হঠাৎ একদিন ঘটে গেল অস্বাভাবিক একটা ঘটনা। কীরকম ঘটনা? সেদিন রাতে সুজিত হঠাৎ করে চিৎকার করে উঠেছে। এবার ওর চিৎকার শুনে রোহিণীরও ঘুম ভেঙে গেছে, তখন গভীর রাত। ঘুম ভেঙে গিয়ে রোহিণী দেখতে পাচ্ছে যে সুজিত বিছানার উপর উঠে বসে রীতিমতো হাঁপাচ্ছে, আর দরদর করে ওর সারা শরীর দিয়ে কিন্তু ঘাম বেরোচ্ছে, এবং ওর চোখ মুখের যে অভিব্যক্তি, যে এক্সপ্রেশনটা, সেটা দেখে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ও প্রচণ্ড রকম ভয় পেয়েছে, কোনো একটা কারণে প্রচণ্ড রকম ভয় পেয়েছে। রোহিণী সুজিতকে জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, তুমি এরকম করছো কেন? ও বেশ একটা উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছে যে সুজিত এরকম ব্যবহার করছে কেন। তা সুজিত তখন বলছে যে রোহিণী, আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। আমি তো অনেক স্বপ্নই দেখেছি এ যাবৎ, কিন্তু এই রকম ভয়ানক স্বপ্ন, এরকম জীবন্ত একটা স্বপ্ন আমি কিন্তু দেখিনি। মানে মনে হচ্ছে যেন আমার চোখের সামনেই পুরো ব্যাপারটা ঘটছে। তা তখন রোহিণী বলছে যে কি দেখলে আমাকে একটুখানি বলো। তা তখন সুজিত বলছে যে দেখো, আমি দেখছি যে আমি আমার স্টাডি রুমটাতে বসে ল্যাপটপে বেশ কিছু কাজ টাজ করছিলাম, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যায়। আমি মানে মোমবাতি টোমবাতি জ্বালাবো বলে আমি উঠে ড্রয়িং রুমে গেছি। ড্রয়িং রুমে যাওয়ার সাথে সাথেই মনে হলো ঘরের একদম কর্নারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে, এবং সে হচ্ছে একটি মহিলা, এটা আমার মনে হয়েছে। এবার আমাকে দেখতে পেয়েই, মানে আমি যেই ওই মূর্তিটার দিকে তাকালাম, সেও বোধহয় আমাকে দেখতে পেল। আমি অন্ধকারে অত ভালো বুঝতে পারছিলাম না। তা আমাকে দেখেই ও কিন্তু দ্রুত গতিতে সরে গেল, এবং সরে গিয়ে আমাদের এই যে বেডরুম, যেখানে আমরা এখন শুয়ে রয়েছি, এই বেডরুম, এই শোবার ঘরের মধ্যে সেই ছায়ামূর্তি এসে প্রবেশ করলো। আমি কৌতূহলের বশে তার পিছু নিলাম। এবার আমি ঢুকে দেখি সেই মহিলা আমার দিকে পিছন করে আমার ঠিক খাটের পাশটায় দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে ডাকলাম, জিজ্ঞাসা করলাম কে আপনি, হঠাৎ করে এই ফ্ল্যাটের মধ্যে ঢুকলেনই বা কীভাবে? তো আমার প্রশ্ন শুনে সেই ছায়ামূর্তি, সেই নারী মূর্তিটা ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো, কিন্তু তার মুখ যে কি পরিমাণ বীভৎস তার মুখ হতে পারে সেটা আমি তোমাকে ভাষায় বর্ণনা করতে পারবো না রোহিণী। তার মুখ পুরো পুড়ে ঝলসে গেছে, দুটো চোখ যেন ভাঁটার মতো জ্বলছে, অদ্ভুত নির্মম নিষ্ঠুর একটা দৃষ্টিতে সে কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে, এবং তার অধরে খেলে বেড়াচ্ছে একটা কুটিল হাসি। তা এইটা দেখে আমি প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই, তখনই আমার ঘুমটা ভেঙে যায়। কিন্তু এতটা জীবন্ত স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। স্বপ্নের প্রতিটা মুহূর্ত আমার কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মনে রয়েছে। তা তখন রোহিণী সুজিতের পিঠে একটুখানি হাত টাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিয়ে বলল যে দেখো, তোমার চাকরি নেই, তুমি একটা অবসাদের মধ্যে ভুগছো। এই যে ডিপ্রেশন, দুশ্চিন্তা, প্রতিটা মুহূর্তে আর্থিক একটা সমস্যা, এত বড় একটা লোনের বোঝা তোমার ওপর চেপে গেছে, ধার দেনা বাড়ির ইএমআই তোমাকে মানে দিতে হচ্ছে। হ্যাঁ, তা এই সমস্ত ব্যাপার হওয়ার জন্য দুশ্চিন্তার বশেও কিন্তু মানুষ অনেক সময় এরকম স্বপ্ন দেখে। কাজেই তুমি এত কিছু ভেবো না, তোমার কোনো প্রবলেম হবে না। কয়েকটা দিনের মধ্যে মলয়বাবু তো আমাদেরকে সাহায্য করছেনই, কয়েকটা দিন পর অটোমেটিক্যালি দেখবে সমস্ত দুঃসময় কিন্তু আমাদের কেটে গেছে। রোহিণী প্রত্যেক দিনই একটা এক্সপেকটেশন নিয়ে থাকে যে আজ হয়তো সুজিতের জীবনে পজিটিভ কিছু একটা ঘটতে পারে, কিন্তু সেই পজিটিভ জিনিস আর কিছুই ঘটছে না। পজিটিভ বলতে কি, এই মুহূর্তে ওদের যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে সুজিতের একটা নতুন কোনো জায়গায় চাকরি লেগে যাওয়া, কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকম চাকরির সন্ধান কিন্তু সুজিতের আসছে না। ও যেই যেই জায়গাগুলোতে ওর সিভি বলুন, বায়োডাটা বলুন, যাই ড্রপ করছে না কেন, সেখান থেকে ওই পরে জানাবো বলে তারপর কিন্তু আর তারা কিছুই জানাচ্ছে না, অর্থাৎ কোনো নতুন কাজের সন্ধান কিন্তু নেই। রোহিণী একটু অধৈর্য হয়ে পড়েছে, একটু ভাবছে যে কি করা যায়, কি হবে। তা এই করতে করতে একদিন, মানে সেদিন রোহিণী বাড়িতেই ছিল,
ও ঘরদোর একটুখানি পরিষ্কার করছে, পরিষ্কার করতে করতে ওয়ার্ড্রোবটা খুলেছে, খুলে সেই পুঁটলিটা ও দেখতে পেয়েছে। এবার পুঁটলিটা দেখতে পেয়ে ওই লাল শালু কাপড়ে মোড়া, যেটা মলয়বাবু দিয়েছেন, ওটা তো ওয়ার্ড্রোবের মধ্যে রেখেছিল। তা পুঁটলিটা দেখে ওর প্রচণ্ড রকম একটা মানে অদম্য একটা কৌতূহল ওর মনের মধ্যে জেগেছে, যে একটু খুলে দেখি এটার মধ্যে কি আছে, আদপেই এগুলোতে কোনো কাজ হবে কি না, এই ব্যাপারটা ওর খুব মনে হচ্ছে। কিন্তু পরক্ষণেই ওই মলয়বাবুর বলা কথাগুলো ওর মনে পড়ে গেল। উনি কঠোরভাবে বলে দিয়েছেন যে এই পুঁটলিতে যেন হাত দেওয়া না হয়, এটা যেন খোলা না হয়, এটা খুললে কিন্তু সমস্ত ব্যাপার পণ্ড হয়ে যাবে। সমস্ত ওনার যে পরিশ্রম এতদিনের, হ্যাঁ, পরিশ্রম করে উনি যে এই জিনিসটা বানিয়েছেন, এই জিনিসটা দিয়েছেন, কি দিয়েছেন ভগবান জানে, ঈশ্বরই জানেন, মানে জানা যাবে না সেটা কোনোভাবেই। ওটা খুলে ওইটা যাচাই করা যাবে না যে ওর মধ্যে কী রয়েছে। তা রোহিণী তখন ভাবলো যে ঠিক আছে, আমি আপাতত আমার কৌতূহলটাকে দমন করছি। আমার কৌতূহলের বশে আমি যদি এখন কিছু করে ফেলি, হঠকারিতার বশে, দু একদিনের মধ্যেই হয়তো পজিটিভ কোনো একটা নিউজ পাবো। কিন্তু আমি যদি এখন এটা খুলে ফেলি, তাহলে হয়তো সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। কাজেই এটা খোলার দরকার নেই, আরও কয়েকটা দিন অপেক্ষা করি। কিন্তু সেই অপেক্ষা চলতেই লাগলো। সুজিতের জীবনে নতুন কোনো চাকরির সন্ধান এলো না। এইবার রোহিণী ধীরে ধীরে কিন্তু রোহিণীর মধ্যে আবার একটা পরিবর্তন আসা শুরু হয়েছে। কীরকম পরিবর্তন? রোহিণী মাঝে মধ্যেই কিন্তু এবার সুজিতের প্রতি একটুখানি ঘৃণা প্রকাশ করে ফেলছে, রাগ প্রকাশ করে ফেলছে। মানে সুজিতকে দেখে আগের মতো তার আর ভালো লাগছে না, মানে তার মধ্যে একটা ঘৃণা, একটা রাগ, একটা বিরক্তি ভাব, এইগুলোর কিন্তু উদ্রেক হচ্ছে ধীরে ধীরে। এবং সেটা কিন্তু রোহিণী নিজে মানে নিজেই বুঝতে পারছে যে আস্তে আস্তে ব্যাপারটা বাড়ছে। এবং ওর মধ্যে দুরকম মানে একটা দ্বিচারিতা কাজ করছে। দ্বিচারিতা মানে এই ওর একটুখানি সুজিতের ওপরে রাগ হলো, পরক্ষণেই আবার সেই রাগটা কেটে গিয়ে ভাবলো যে আমি কেন এরকম ভাবছিলাম আমার নিজের স্বামীর ব্যাপারে, সুজিতের ব্যাপারে, আমার তো এইগুলো ভাবার কথা না। তা এরকমভাবে ব্যাপারগুলো চলছে। আর ইন দ্য মিনওয়াইল কী হচ্ছে, সুজিতেরও কিন্তু নানান দিক থেকে একটা অবনতি সুজিতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যখন চাকরিটা চলে গেছিল তারপর পর ও বিপুল উদ্যমে নতুন চাকরির সন্ধান করছিল, কিন্তু আস্তে আস্তে ওর মধ্যে থেকে এই উদ্যমটা কিন্তু কমতে কমতে শুরু করলো। অর্থাৎ নতুন চাকরির জন্য সে আর অ্যাপ্লাই করে না। আগে যেরকম ওয়েবসাইট ঘেটে ঘেটে বিভিন্ন জব সাইটসগুলোতে সে ওর সিভিগুলোকে ড্রপ করতো, পেপারে মানে খবরের কাগজের বিজ্ঞাপন দেখে চাকরির জন্য অ্যাপ্লাই করতো, কিন্তু সেইগুলোও আর করছে না। দিনের অধিকাংশ সময় সে শুয়ে বা ঘুমিয়ে কাটাচ্ছে। তার খিদে বেড়ে গেছে, নিজেকে অপরিচ্ছন্ন রাখছে, দাড়ি গোপ খোঁচা খোঁচা সমস্ত দাড়ি গোপ গজিয়ে গেছে। আগে যেরকম নিজেকে একটু ফিটফাট রাখতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, সেই ব্যাপারগুলো কিন্তু দিনে দিনে সুজিতের মধ্যে হারিয়ে যাচ্ছে। এবার একদিন রোহিণীও একটা অদ্ভুত ব্যাপার, মানে একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা রোহিণীর সাথেও কিন্তু ঘটল। রোহিণী ওই যে ঘরটা, যেই ঘরের কর্নারটাতে ওই ওয়ার্ড্রোবের মধ্যে ওই পুটলিটা রাখা ছিল, ওই ঘরটা, ওটা অ্যাকচুয়ালি একটা স্টাডি রুম। ওখানে বসে রোহিণী কিছু বইপত্র পড়ছিল। আইটিতে যারা কাজ করে তাদেরকেও তো মাঝে মধ্যেই নিজেদেরকে একটু আপডেট করতে হয়, তাই সেই সংক্রান্ত কিছু বইপত্র রোহিণী পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ ওর মনে হলো ও যেখানটায় বসে আছে তার ঠিক পাশে একটা রট আয়রনের তৈরি একটা বুকশেলফ মতো রাখা। হঠাৎ করে মনে হলো যেন বুকশেলফটা নড়ে উঠলো, একটুখানি কেঁপে উঠলো, এবং সেখান থেকে বেশ কয়েকটা বই কিন্তু হুড়মুড় করে নিচে মেঝের ওপর পড়ে গেল। তো রোহিণী প্রথমটায় ভাবলো ভূমিকম্প বা এরকম কিছু একটা হচ্ছে, কিন্তু ওই বইটা পড়ে যাওয়ার পর মানে ঠিক সেই মুহূর্তেই ওর মনে হলো খিলখিল করে ওর ঠিক পেছন দিক থেকে খিলখিল করে কেউ যেন একটা নারী কণ্ঠে হেসে উঠল, কিন্তু কাউকেই ও কিন্তু দেখতে পেল না। এবার এইটা হওয়াতে রোহিণী কিন্তু বেশ ভয় পেয়ে গেল। ওই ঘরটাতে ওর একা বসে থাকার আর কোনো সাহস নেই। ও ছুটে চলে গেল সুজিতের ঘরে, কিন্তু সুজিতের ঘরে মানে যাওয়াও যা না যাওয়াও তা, ওর সাথে কথা বলাও যা না বলাও তা, কারণ সুজিত এখন আর নিজের মধ্যে নেই। ও যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। ও বিছানার ওপর চুপচাপ শুয়ে রয়েছে সিলিংয়ের দিকে তাকিয়ে, হতাশ একটা দৃষ্টি নিয়ে। মানে ওর সঙ্গে কথা বলে আর কোনো লাভ নেই, এরকম একটা ব্যাপার। তা এটা গেল। এইবার পরের দিন রোহিণী যখন অফিসে গেছে তখন ওই অমরদাকে ব্যাপারটা বললেন যে দেখো অমরদা, আমি কোনো ব্যাপারেই সন্দেহ প্রকাশ করতে চাই না বা কাউকে আমি ছোট করতে চাই না। উইথ অল ডিউ রেসপেক্ট আমি তোমাকে বলছি, এই মলয়বাবু যেই জিনিসটা দিয়েছেন এটাতে কিন্তু কাজ তো হচ্ছেই না,
উল্টে আমাদের বিপদ আরও বাড়ছে। অমরদা জিজ্ঞাসা করলেন যে কীরকম বিপদ? তা তখন রোহিণী বলছে যে দেখো, সুজিতের তো নতুন কোনো চাকরির অফার এলো না, প্লাস আমাদের বাড়িতে কিন্তু নানান রকমের উপদ্রব শুরু হয়েছে। সুজিত রাত বিরেতে আজে বাজে স্বপ্ন দেখে। আমি দু একদিন আগে এরকম একটা মহিলা কণ্ঠে হাসির আওয়াজ পেয়েছি। এরকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার কিন্তু আমাদের বাড়িটাতে ঘটছে, আমাদের ফ্ল্যাটটাতে। তো তুমি প্লিজ এটার কিছু একটা ব্যবস্থা করো, ওই মলয়বাবুর সঙ্গে একটু ফোনে কথা টথা বলো। তা তখন ওই অমরদা বললেন যে ঠিক আছে, তুই বাড়ি যা, মানে তুই আজকে বাড়ি ফের, আমি মলয়বাবুর সঙ্গে কথা বলে দেখছি, মানে উনি যাতে তোর সঙ্গে যোগাযোগ করেন। তা সেই দিন একটুখানি রাতের দিকে মলয়বাবু নিজে থেকেই রোহিণীকে ফোন করেন। রোহিণী পুরো ব্যাপারটা মানে একদম কাঁদো কাঁদো হয়ে বলেন যে দাদা আমাদেরকে বাঁচান, এরকম অবস্থা কেন হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। তা তখন মলয়বাবু বলছেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি আবারও তোমাদের বাড়িতে আরেকবার আসব, তবে এরকম কিন্তু হতেই পারে, কারণ আমি তোমাদের যে সমস্যা বা তোমাদের ওপর যে ক্রিয়াগুলো করা হয়েছে সেই ক্রিয়াগুলোকে তো কাটানোর জন্য ব্যবস্থা করেছি। এবারে তুমি জেনে রাখো, এই ব্যাপারে তুমি নিশ্চিত থেকো, তোমার বাড়ির লোকজন তারাও কিন্তু এই ব্যাপারটা বুঝে গেছে, এই ব্যাপারটা কিন্তু তারা টের পেয়ে গেছে। তারাও কিন্তু এইটাকে কাউন্টার করার জন্য আরও শক্তিশালী কোনো ক্রিয়া করছে। তা এইটা কিন্তু কয়েকটা এপিসোড এরকম চলবে, এরকম পর্ব কিন্তু চলতেই থাকবে। আমি কাটাবো আমার আমার কাজের ওপর, হ্যাঁ মানে কি বলবো, আধিপত্য ফলানোর জন্য ওরা আরও কিছু শক্তিশালী কাজ করবে। এই জিনিসটা কিন্তু চলতে থাকবে, কিছুদিন চলবে, নিয়ে তারপর আস্তে আস্তে জিনিসগুলো কাটবে। তো যাই হোক, এরকম হলো। এবার একদিন রোহিণী অফিসে গেছে, সুজিত সেদিন একা বাড়িতে। এবার সুজিতের সাথে ঘটছে কিছু ঘটনা। কীরকম ঘটনা? সুজিত তার ঘরের মধ্যে শুয়ে আছে, আমি যেটা আপনাদেরকে বললাম যে আজকাল আর ওর মানে কোনো কিছুই ভালো লাগছে না, একদম ডিপ্রেস থাকছে, কোনো উদ্যম পাচ্ছে না, দুর্বল লাগছে ওর শরীরটা। তো সারাদিনই অধিকাংশ সময় এরকম শুয়েই কাটাচ্ছে। এবার শুয়ে থাকতে থাকতে তখন বিকেল 5:30 কি 5:45 বাজে, হঠাৎ একটা শব্দে সুজিতের ঘুমটা ভেঙে গেল, মানে একটু তন্দ্রাভাব এসেছিল, একটু ঘুমটা ছুটে গেল। ধরফর করে উঠে একটা ভয়ঙ্কর দৃশ্য সুজিত কিন্তু দেখতে পেল। ও দেখল ওই যে মহিলা যাকে সে কিছুদিন আগে স্বপ্নে দেখেছিল, সেই মহিলা কিন্তু এখন সশরীরে তার খাটের অপোজিট সাইডের যে দেওয়ালটা, সেই দেওয়ালটার সামনে দাঁড়িয়ে রয়েছে। ঘরটা অন্ধকার, ঘরের মধ্যে কোনো আলো জ্বলছে না ঠিকই, কিন্তু বাইরে ততক্ষণে স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে, আর সূর্যের আলো তখনও পুরোপুরি কাটেনি, তাই বাইরের থেকে বেশ কিছুটা আলো কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করছে। সেই আলোতে সুজিত স্পষ্ট দেখতে পেল ওই নারী মূর্তি ওর খাটের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। ওই রকম বীভৎস চেহারা, বীভৎস তার মুখ, পুড়ে ঝলসে যাওয়া মুখ, দুটো চোখ যেন ভাটার মতো জ্বলছে, এবং সেই মহিলা একটা চতুষ্পদ প্রাণীর মতো হামাগুড়ি দিতে দিতে ধীরে ধীরে কিন্তু ওই সুজিত যেই খাটটাতে শুয়ে রয়েছে, একটু বড় খাট, সেই খাটের ওপর তিনি উঠে উঠে আসছেন। এবার এইটা দেখে সুজিত রীতিমতো চিৎকার করে উঠে ভয়ে ওনার দু চোখ বন্ধ করে ফেলে, এবং চোখ বন্ধ অবস্থাতেই ও অনুভব করে যে ঘরের তাপমাত্রাটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হতে শুরু করেছে, মানে সুজিত রীতিমতো ঠকঠক করে কাঁপছে যাকে বলে। এবং ওই অবস্থাতেই ও মনের ওপর সামান্য একটু জোর রেখে বারবার করে হনুমানজির মন্ত্র সে জপ করতে থাকে, হনুমানজির নাম নিতে থাকে। এইটা মানে দু চোখ শক্ত করে সে বুজে রয়েছে, চোখ খুলে দেখবার তার সাহস নেই। কিন্তু ওই অবস্থাতেই এইটুকু মনের জোর, এইটুকু সাহস ওর ছিল যে এই বিপদের সময়, এই সংকটের সময় কোন শক্তিকে স্মরণ করলে পরে সে এই বিপদ থেকে বেরোতে পারে। তাই সে হনুমানজির শরণাপন্ন হয়, হনুমানজির নাম নিতে থাকে, কারণ সুজিত নিজে কিন্তু হনুমানজির একজন বিরাট বড় ভক্ত। তাই বারবার করে এই নাম জপ করতে করতে একটা সময় সুজিতের মনে হলো ঘরের তাপমাত্রাটা আগের মতো সেই ঠান্ডা অবস্থায় নেই, একটু ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরতে শুরু করেছে। এইবার অনেক কষ্টে, বুকের মধ্যে অনেক সাহস সঞ্চয় করে সে আস্তে আস্তে চোখটা খুলে দেখছে ঘরের মধ্যে কেউ নেই। এইবার সুজিত এই রকম একটা অভিজ্ঞতা হওয়ার পর স্বাভাবিকভাবে, এটা শুধু সুজিত বলে নয়, যে কোনো ব্যক্তির সঙ্গেই যদি এরকম একটা অভিজ্ঞতা হয় তখন কিন্তু মানে তার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, এতটাই মানে সে ভেতরে ভেতরে এতটাই ট্রমাটাইজ থাকে মেন্টালি। তা সুজিতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। মহিলা নেই,
কেউ নেই ঘরের মধ্যে, কিন্তু সেই ওই যে ভয়ের যে রেশটা, সেই রেশটার মধ্যে সে পড়ে গেছে, সেখান থেকে সে কিন্তু আর বেরোতে পারছে না। এরও প্রায় 1 ঘন্টা পর রোহিণী বাড়িতে ফিরেছে। ও তো কাজে যাচ্ছে নিয়মিত। রোহিণী বাড়িতে ফিরেছে। রোহিণী বাড়িতে ফেরবার পর সুজিত পাগলের মতো, উন্মাদের মতো হয়ে গিয়ে তাকে পুরো ঘটনাটা বলতে গেছে যে জানো আমার সঙ্গে এরকম এরকম কি ঘটেছে। এবার রোহিণী সেই সমস্ত শোনবার আগেই অদ্ভুতভাবে রোহিণীর মধ্যে কিন্তু সুজিতকে দেখেই একটা বিরক্তি ভাব প্রকাশ পেয়েছে, যেটা আমি একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে রোহিণীর মধ্যে ইদানিং এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে ও কথায় কথায় সুজিতের ওপর কিন্তু রেগে যাচ্ছে। ওকে আগের মতো সেই ভালোবাসা, সেই প্রেম ওর মধ্যে দেখা যাচ্ছে না, এবং সেগুলো হঠাৎ হঠাৎ করেই হচ্ছে। তা এবারেও কিন্তু সেই ব্যাপারটাই হলো। সুজিত যখনই ওর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাটা রোহিণীকে বলতে এলো, রোহিণী তো সেটা শুনলই না, উল্টে সে সুজিতের ওপর প্রচণ্ড রকম রেগে গেল, সুজিতকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এবং সুজিত এই ব্যাপারটা হওয়াতে সুজিতও প্রচণ্ড রেগে গেল, স্বাভাবিকভাবেই রাগ তো হবেই। সুজিত তখন আরও কিছু অশ্লীল ভাষা রোহিণীর উদ্দেশ্যে মানে প্রয়োগ করলো, এবং দুজনের মধ্যে লেগে গেল একটা চূড়ান্ত অশান্তি। এবং সেই অশান্তিটা এমনই একটা বাড়াবাড়ি রকমের অশান্তি বা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল যে এমন একটা সময় উপস্থিত হলো যে রোহিণী, বললে বিশ্বাস করবেন না, রান্নাঘরে গিয়ে সবজি কাটার যে ছুরিটা রয়েছে সেই ছুরিটা নিয়ে গিয়ে একদম মানে আপনার ওই সুজিতের ডান হাতের এই দিকটাতে আঘাত পর্যন্ত করে দিল। এই ঘটনাটা মানে এইটা হওয়ার পর যেই সে ছুরি দিয়ে আঘাত করলো, এখান থেকে যখন গলগল করে রক্ত বেরোতে শুরু করেছে সুজিতের হাত থেকে, ওই রক্তটা দেখে রোহিণীর সম্বিত ফিরেছে। রোহিণী বলল যে এটা আমি কি করলাম। ও একটা ঘোরের মধ্যে যেন চলে গেছিল, মানে ওর মধ্যে যেন একটা সুইচ রয়েছে যেটাকে কেউ মানে একটা অদৃশ্য শক্তি সেই সুইচটাকে বারবার করে অন অফ করে দিচ্ছে। অন করে দিলে ওর মধ্যে সুজিতের প্রতি একটা অসম্ভব রকমের একটা বিতৃষ্ণা চলে আসছে, আর ওইটাকে যখনই অফ করে দেওয়া হচ্ছে ও যেন সেই ঘোরটার মধ্যে থেকে বেরিয়ে আসছে, যেন কেউ খেলছে ওর মন মানসিকতাটা নিয়ে, যেন কেউ একটা খুব কি বলবো বিশ্রী জঘন্য একটা খেলায় মেতে উঠেছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো এইবার এইটা হওয়ার পর যখন পরিস্থিতি আবার শান্ত হয়েছে, তো তখন রোহিণী তো প্রচণ্ড কান্নাকাটি করছে যে আমি কি করলাম, তোমাকে এইভাবে আঘাত করলাম, তোমার হাত থেকে রক্ত বার করে দিলাম। তা সুজিত বলছে যে কোনো ব্যাপার না, তুমি যখন রেগে যাও, মানে ইদানিং যে রাগটা তোমার মধ্যে হচ্ছে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার বলে আমার তো মনে হচ্ছে না। তা যাই হোক, এসো আমরা একটুখানি আলোচনা করি ব্যাপারটা নিয়ে। তারপর ওই ক্ষতের জায়গাটায় একটুখানি ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দেওয়া, ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে। হয়ে তারপরে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই, রোহিণী সুজিত দুজনে মিলেই বারান্দায় বসে গল্পগুজব করছে, কথাবার্তা বলছে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে যে কিভাবে এখান থেকে বেরোনো যায়। এই করতে করতে হঠাৎ বেডরুমের ভেতরে আলোটা ফ্লিকার করতে শুরু করলো। একটা আলো জ্বলছিল বেডরুমের ভেতরে, ওর লাগোয়া বারান্দাতেই ওরা বসেছিল, তা ভেতরে আলো ফ্লিকার করছে। তা সুজিত দেখতে গেছে কি হয়েছে, রোহিণী তখনও বারান্দার মধ্যে। এইবার আলোর সুইচটা অন অফ করতে গিয়ে সুজিতের হঠাৎ করে চোখটা চলে গেছে সিলিংয়ের দিকে। সিলিং ফ্যানের ওপর ভয়ঙ্করতম একটা দৃশ্য সুজিত দেখতে পেল। দেখছে সিলিং ফ্যানের ওপর, সিলিং ফ্যানটা ধরে ওই যে মহিলা, ওই মহিলা সিলিং ফ্যানের ওপর বসে রয়েছে, যাকে সে কয়েক ঘন্টা আগেই নিজের শোবার ঘরে খাটের ওপর দেখতে পায়। সেই মহিলা ওখানে বসে রয়েছে, ওই পুড়ে পুড়ে ঝলসে যাওয়া মুখ, ওই বিশ্রী একটা চাহনি, ওই চাহনি দিয়ে সে সুজিতকে অনর্গল দেখে চলেছে এবং পা দোলাচ্ছে। কতখানি ভয়ঙ্কর একটা দৃশ্য হতে পারে আপনারা ভাবুন। তা এটা দেখে সুজিত আবারও চিৎকার করে উঠেছে, প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেছে, ও আর ওইদিকে তাকাতে পারছে না। আর ওর চিৎকার শুনে রোহিণী আবার ঢুকেছে ঘরের মধ্যে। তা রোহিণীকে বলছে যে দেখো তুমি তো বললে বিশ্বাস করবে না, আমি এক্ষুনি ওই মহিলাটাকে আবার ওই ফ্যানের ওপরে বসে থাকতে দেখেছি। এবার রোহিণী ওই দিকে তাকালো, তাকিয়ে ও কিন্তু কিছু দেখতে পেল না, ও কোনো মহিলার ছায়ামূর্তিকে দেখতে পেল না, কিন্তু দেখছে যে ফ্যানটা কিন্তু অল্প অল্প দোল খাচ্ছে। ফ্যানটা অফ করা অবস্থাতেই ছিল এবং ফ্যানটা একটু একটু করে দোল খাচ্ছে, মানে ফ্যানটাকে ধরে যদি কেউ নাড়ায় সেটা যেরকমভাবে দুলবে সেরকমভাবে কিন্তু ফ্যানটা দোল খাচ্ছে। এবার সুজিত বলছে যে দেখো এই ফ্ল্যাটটার মধ্যে নানান রকমের ভুতুড়ে কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে, আমি এখানে আর একটা মুহূর্ত থাকতে পারবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো, কোথায় নিয়ে যাবে আমি জানি না, কিন্তু আমি এই ফ্ল্যাটে
একটা রাত্রিও আর কাটাতে পারবো না, এখানে একটা রাত্রি কাটাতে গেলে আমি হয়তো এই ভয়ে, এই আতঙ্কে আমি হয়তো দম বন্ধ হয়ে মারা যাব। এবার রোহিণী পড়ল মহাবিপাকে, কোথায় নিয়ে যাবে? তার বাপের বাড়ির দরজাও বন্ধ। সুজিতের অরিজিনাল বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে, সেখানে তো আর হুট করে চলে যাওয়া যায় না। ও এখানে মানে চাকরির সন্ধান করছে, যে কোনো দিন হয়তো চাকরি লেগে যেতে পারে। তা কি করবে? এইবার রোহিণীর একটা বাল্যবন্ধু ছিল, বাল্যবন্ধু বলতে মানে একই স্কুলে পড়াশোনা করেছে, একই কলেজে পড়েছে তারা, মানে খুব ক্লোজ ফ্রেন্ড। মেয়েটার নাম হচ্ছে সৌমি। এবার এই সৌমি থাকে হচ্ছে মানিকতলাতে। এবার সৌমি একটা ফ্ল্যাটে ওর হাজব্যান্ড রাজর্ষির সঙ্গে থাকে। তা ওই রোহিণী নিরুপায় হয়ে গিয়ে সৌমিকে ফোন করলো, করে বলল যে আমরা একটু বিপদে পড়েছি। তখন তো ফোনে তো অত কথা খুলে বলা যায় না। আমরা একটু বিপদে পড়েছি, আমি সুজিতকে নিয়ে কি তোদের বাড়িতে একটুখানি যাব, আমাদের খুব দরকার। তা তখন সৌমি বলেছে যে কোনো ব্যাপারই না, তোরা আমার এখানে চলে আয়, তুই সুজিতদা তোরা আমার এখানে চলে আয়, রাজর্ষিও আছে আজকে বাড়িতে, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। এবারে ওরা তল্পি তল্পা গুটিয়ে ওখানে চলে গেছে। এবার গিয়ে তখন পুরো ব্যাপারটা রোহিণী কী করলো, ওই সৌমিকে খুলে বলল, রাজস্বীও ব্যাপারটা পুরো শুনলো, ওর হাজব্যান্ড যে। তা সৌমি শুনে টুনে বলছে যে দেখ, ব্যাপারগুলো তো আমার খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার এক দূর সম্পর্কে দাদা রয়েছেন, তার যিনি বাবা, ভদ্রলোকের নাম পার্থ গাঙ্গুলি, তিনি কিন্তু একজন তন্ত্র সাধক। তা আমি মানে তোরা যদি পারমিশন দিস তাহলে আমি কিন্তু ওনার সাথে কথা বলে দেখতে পারি, ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, নিয়ে ওনাকে গিয়ে তুই কিন্তু পুরো ব্যাপারটা বলতে পারিস। তা তখন রোহিণী বলছে যে দেখ, আমি ক্লান্ত হয়ে পড়েছি সৌমি, আমাদের এই ব্যাপারটা পুরোটাই আমারই একজন অফিস কলিগ অমর মুখার্জি, অমরদা, তার পরিচিত একজন তান্ত্রিক, তিনি কিন্তু ব্যাপারটা হ্যান্ডেল করছেন, আর আমি কত জায়গায় দৌড়াবো বলতো। তা তখন সৌমি খুব যুক্তিসঙ্গত একটা কথা বলল যে দেখ রোহিণী, আজকাল রোগ ভোগ হলেও তো লোকজন সেকেন্ড ওপিনিয়ন নেয়, একজন ডাক্তার দেখাতে দেখাতেও আরেকজন ডাক্তারের কাছে যায় বড় সড়ো কোনো রকম রোগ হলে। তা তুই ধরে নে তুই একটা সেকেন্ড ওপিনিয়ন নিচ্ছিস, সেই ভেবেই তুই আমার সাথে চল। তা একটু বলেই দেখ না কি হয়, যদি এই সমস্যার মধ্যে থেকে তুই বেরোতে পারিস। হতে পারে মলয়বাবুর মধ্যে নানান রকমের পাওয়ার রয়েছে, কিন্তু উনি হয়তো এই কেসটা হ্যান্ডেল করতে ব্যর্থ হচ্ছেন বা পারছেন না কোনো কারণে। তা তখন রোহিণী বলছে যে ঠিক আছে, আমি ভেবে তোকে বলছি, দু একদিনের মধ্যেই আমি জানাচ্ছি। এইবার সেই দিন রাতে শুতে যাওয়ার আগে রোহিণী জানতো যে সৌমির বাড়ির যে ঠাকুর ঘরটা, সেখানে বড় করে একটা লোকনাথ বাবার ছবি আছে। এবার এ প্রসঙ্গে বলে রাখি, রোহিণী নিজে কিন্তু লোকনাথ বাবার বিরাট বড় একজন ভক্ত। ওদের বাড়িতে মানে ওর যে বাড়িটা, বাপের বাড়ি যেখানে ফুলবাগানে যে বাপের বাড়ি, সেখানে লোকনাথ বাবার পুজো আচ্ছা যে বিরাট একটা কিছু হতো বা ওরা যে খুব একটা মানতো ওর পরিবারের লোকজন, সেটা নয়। কিন্তু মানে ওই রোহিণী নিজে থেকেই লোকনাথ বাবার প্রতি একটা একটা মানে কি বলবো, অদ্ভুত রকমের একটা ভক্তি, একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, যাই বলুন না কেন, একটা কাজ করত। এবং বিপদ আপদের সময় অনেক ক্ষেত্রেই সে লোকনাথ বাবার নাম স্মরণ করত। এবার এই সৌমিদের যে ঠাকুর ঘর, সেখানে একটা বড় লোকনাথ বাবার ছবি রয়েছে, এবং প্রতি বছর মাঘী পূর্ণিমার দিনে ওদের বাড়িতে কিন্তু, ওদের এই মানিকতলার ফ্ল্যাটটাতে, এখানে কিন্তু বেশ বড় করে লোকনাথ বাবার একটা পুজো হয়। এটা কিন্তু রোহিণীও জানতো। তা রোহিণী তখন সৌমিকে বলল যে সৌমি, আমার হঠাৎ করে মনে পড়লো তোদের ওই লোকনাথ বাবার ছবিটা আমি একবার একটুখানি দেখব। তা ও নিয়ে গেছে ঠাকুর ঘরে, সেখানেই ছবিটা রাখা। তা লোকনাথ বাবার ছবির সামনে রোহিণী দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সৌমিকে বলছে যে আমাকে এই ঘরটা একটু একা থাকতে দে। তা সৌমি বেরিয়ে গেছে। তা তখন রোহিণী ওই লোকনাথ বাবার ছবির সামনে বসে অঝোরে খালি কেঁদে যাচ্ছে, অঝোরে খালি কেঁদে যাচ্ছে। লোকনাথ বাবার তো সেই অর্থে কোনো মন্ত্রতন্ত্র কিছু হয় না, তো অঝোরে কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে মনে মনে সে লোকনাথ বাবার উদ্দেশ্যে বলছে যে বাবা, এই বিপদের সময় আমি এত জায়গায় ছুটোছুটি করলাম, একবারও তোমার নাম আমি স্মরণ করলাম না, আমাকে দয়া করে তুমি পথ দেখাও, আমাদেরকে এই পরিস্থিতি থেকে তুমি একমাত্র বার করতে পারবে বলে আমার বিশ্বাস। এই বলে সে টানা 1 ঘন্টা ওই ছবির সামনে বসে খালি কাঁদলো আর প্রার্থনা করে গেল। রাতের বেলায় কীরকম অদ্ভুত মহিমা, বিশ্বাস করলে করবেন, না করলে তো আর কিছু করার নেই, ঈশ্বরের মহিমা এরকম। সেই রাতে রোহিণী হঠাৎ করে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। কীরকম স্বপ্ন? ও দেখছে ওর যে বাপের বাড়ি, ওই ফুলবাগানে ওর যে বাপের বাড়িটা, সেই বাপের বাড়ির যে গলিটা, ওই গলিটা দিয়ে ও যাচ্ছে, এবং বাপের বাড়ির যে মেন গেটটা,
সেই মেন গেটের সামনে একটা অতি বৃদ্ধ, মানে সে নড়তে চড়তে পারছে না, কুঁজো হয়ে গেছে, লাঠি হাতে দাঁড়িয়ে থাকা একজন, এরকম একজন বৃদ্ধ তাকে হাতছানি দিয়ে ডাকছে। রোহিণীর মধ্যে একটা কৌতূহল জন্মালো যে এই ব্যক্তি কে, কি ইনি কি কিছু বলতে চান বা আমাকে কিছু দেখাতে চান। তা ও কৌতূহল দমন করতে না পেরে সেখানে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার সাথে সাথে সেই বৃদ্ধ গেটটা খুলে দেন। রোহিণী ভেতরে প্রবেশ করে। বাড়ির মধ্যে ঢুকে একতলার যে বৈঠকখানাটা, সেখানে রোহিণী দেখতে পায়, এগুলো সবটাই স্বপ্নের মধ্যে হচ্ছে কিন্তু, সেখানে রোহিণী দেখতে পায় যে ওর বাড়ির, ওর পরিবারের প্রত্যেকেই সেখানে উপস্থিত বয়স জ্যেষ্ঠ যারা, অর্থাৎ তার মা, বাবা, কাকা, জ্যাঠা, কাকিমা, এরা সবাই রয়েছেন এবং এরা নিজেদের মধ্যে কী সব যেন সলা পরামর্শ করছেন। রোহিণী বাইরে থেকে দাঁড়িয়ে কথাগুলো শোনার চেষ্টা করেও শুনতে পেল না, কারণ ওকে সবাই দেখতে পেয়ে যায় এবং ওকে দেখতে পেয়ে গিয়ে প্রত্যেকে কি করলো, ওর মুখের ওপর ওই দরজা জানলাগুলো বন্ধ করে দিল। এইটা ছিল হচ্ছে স্বপ্ন। তা এই স্বপ্নটা দেখে ধরপড় করে রোহিণী উঠে পড়ে। তখন প্রায় সকাল হয়ে এসছে, সুজিতও উঠে পড়ে ঘুম থেকে। তা রোহিণী তখন সুজিতকে বলল যে দেখো, আজকে অফিস থেকে ফেরার পথে আমি কিন্তু আমার বাপের বাড়িতে যাব। কেন যাব, কি বৃত্তান্ত, আমি তোমাকে এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমি কেন জানি না একটা আশার আলো দেখতে পাচ্ছি, আমি আমার বাপের বাড়িতে আজকে বিকেলবেলায় যেতে চাই। তা তখন সুজিত বলল যে দেখো, তুমি তোমার বাপের বাড়িতে যাবে, এটাতে তো আমি আটকাবো না, কখনোই তোমাকে আটকাবো না, কিন্তু রোহিণী তুমি একটা কথা মনে করে দেখো, তুমি যখন শেষবারের মতো তোমার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে, ওদের সঙ্গে কথাবার্তা বলেছিলে, ওরা কিন্তু প্রত্যেকেই তোমার সাথে প্রচণ্ড রকম দুর্ব্যবহার করে। তোমার মা তোমাকে অভিশাপ পর্যন্ত দেন যে তুই বিবাহিত জীবনে সুখী হতে পারবি না। দেখো, তোমার জীবনে কিন্তু ঠিক সেই জিনিসটাই ঘটছে, আমি আর্থিকভাবে একেবারে ধসে গেছি। তো এই মানে এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা অবস্থায় তুমি ওইখানে গেলে পরে তোমার নিজের কোনো বিপদ হবে না? তো তুমি যাও, আমি তোমাকে আটকাবো না, কিন্তু আমিও যাব তোমার সাথে, যাতে ওরা যদি তোমার সাথে কোনো রকম দুর্ব্যবহার করে বা তোমার মনে কষ্ট দেয়, সেই জায়গাটাতে প্রোটেক্ট করার জন্য, তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি যাতে তোমার পাশে থাকতে পারি। তার রোহিণী বলল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা সেই দিন অফিসে গেছে। অফিসে গিয়ে এইবার রোহিণী দেখতে যে সেই দিন অমরদা আসেনি, অফিসে আসেনি। এবার এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার, কারণ এই ভদ্রলোক, এই অমর মুখার্জি, ইনি কিন্তু চট করে কামাই করার মানুষ নন। মানে রোহিণী আজ পর্যন্ত মানে খুব বিশেষ দরকার না পড়লে এনাকে কিন্তু ছুটি নিতে দেখেননি। এবার এই অফিসে একমাত্র এই অমরদাই আছেন, যাকে রোহিণী বারবার করে তার মনের কথাগুলো খুলে বলে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত রকমের আপডেট রোহিণী তাকে দেয়। তাই আসেনি দেখে রোহিণী একটুখানি অবাক হয়ে গেছে। অবাক হয়ে গিয়ে অমরদাকে ফোন করেছে। তো অমরদা ফোনে জানান যে আমার আজকে একটু শরীরটা খারাপ, তাই আমি আজকে অফিসে যেতে পারিনি। আমি টিম লিডারকে বলে দিয়েছি যে আমি আজকে যেতে পারবো না, তো আগামীকাল থেকে আবার অফিসে যাব, আগামীকাল যখন যাব তখন তোর সঙ্গে কথা বলে নেব। তো ঠিক আছে। তো রোহিণী সারাদিন অফিস টফিস করে ওই রাজস্বীদের ফ্ল্যাটে ফিরেছে, মানে ওই সৌমির ফ্ল্যাটে ফিরেছে। ওরা তো এখন সল্টলেকের ফ্ল্যাটটায় নেই, ভয়ে আর থাকতে পারছে না। তা ফেরার পর ওই সুজিত, মানে ওর হাজব্যান্ড, রেডি হয়েছিল, ওকে নিয়ে বেরোলো, গেল ওই বাড়িটাতে, মানে ওই ওদের বাপির বাড়িতে। এবার এটা মানিকতলা, ওটা হচ্ছে ফুলবাগান, মানে একদম কাছাকাছি, প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো ওদের বাপের বাড়ি পৌঁছাতে। এইবার ওর যে বাপের বাড়িটা, ওটা একটা গলির একদম শেষ প্রান্তে। ওই গলিটা দিয়ে যখন সুজিত, রোহিণী ওরা যাচ্ছে, হঠাৎ করে এমন একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্য ওরা দেখলো, যেটার জন্য ওরা কেউই একেবারেই প্রস্তুত ছিল না। ওরা দেখতে পেল যে ওদের বাপের বাড়ির গেটটা খুলল এবং খুলে সেখান থেকে বেরিয়ে আসছে হচ্ছে অমরদা। আর অমরদা যেই ব্যক্তিকে রোহিণীদের ফ্ল্যাটে নিয়ে গেছিল, সল্টলেকের ফ্ল্যাটে, ওই তান্ত্রিক মলয়বাবু, এনারা দুজন মানে একদম হাসি হাসি মুখ নিয়ে ওই গেট ঠেলে বেরোচ্ছে এবং পেছন পেছন আসছে হচ্ছে রোহিণীর মা এবং বাবা, দুজনেই রয়েছে এবং ওদের মধ্যে কী সব কথাবার্তা যেন চলছে। এইবার এইটা ওরা তখনও, এই রোহিণী আর সুজিত যে যাচ্ছে সেটা ওরা দেখতে পায়নি। তা রোহিণী ছট করে কি করেছে, একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট তৈরি হচ্ছে আর কি, সেইটার আড়ালে চলে গেছে যাতে ওরা ওদেরকে দেখতে না পায়। এবার অনেক কষ্টে, মানে কান পেতে, মানে ওরা অতটাও জোরে কথাবার্তা বলছে না, শোনার চেষ্টা করছে যে কি কথাবার্তাগুলো হচ্ছে ওদের মধ্যে। ক্ষীণ যতটুকু শুনতে পেল সেটুকুই ছিল যথেষ্ট। অমরদা
ওই রোহিণীর মাকে বলছেন যে আমি এমন ব্যবস্থা করিয়েছি এই মলয়বাবুকে দিয়ে, মলয়বাবু খুব শক্তিশালী একজন লোক, এনার মধ্যে নানান রকমের পাওয়ার রয়েছে, এনে খুব নাম করা একজন তান্ত্রিক, এনার ছোড়া তীর কিন্তু কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না, এনাকে দিয়ে এমন একটা কাজ করিয়েছি যে সুজিত আর রোহিণীর মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ সৃষ্টি হলো বলে ও অচিরেই আপনাদের এখানে ফিরে আসবে। আর তখন রোহিণীর মা যেন ফিসফিসিয়ে বললেন যে ঠিক আছে, ফিরে এলে তো রাস্তা তো তৈরি আছে, তোমার তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো, ইত্যাদি ইত্যাদি। এইবার এইটা শুনে রোহিণী এবং সুজিত দুজনেই যেন আকাশ থেকে পড়ল। রোহিণী বলল যে এখানে আর এক মুহূর্ত আমরা থাকবো না, চলো এখান থেকে এক্ষুনি পালাই, রাস্তাঘাটে দাঁড়িয়ে আর কোনো রকম কথাবার্তা আমরা বলবো না, যা কথা হবে একদম সৌমিদের ফ্ল্যাটে গিয়ে হবে। নিয়ে ওরা ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে একটা রাস্তা রয়েছে যেটা একদম বড় রাস্তায় গিয়ে পড়ে, ওইখান থেকে ওরা রীতিমতো ছুটে পালালো, বড় রাস্তায় গিয়ে একটা অটো ধরে ওরা সিধে চলে এলো ওই সৌমিদের ফ্ল্যাটে। ওখানে গিয়ে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা হলো। তা তখন সুজিত বলছে যে আমি তো কিছুই বুঝতে পারছি না কী ব্যাপারটা হচ্ছে। তা তখন রোহিণী একটা কথা বলল যে দেখো, দোষটা আমারই আগে এই ব্যাপারটা কিন্তু বোঝা উচিত ছিল। যে কী ব্যাপার? তা বলছে যে এই কোম্পানিটাতে আমি তো অনেক আগে থেকেই চাকরি করি, অমরদার সঙ্গে অনেক দিনই আমার পরিচয়। অমরদা আমাকে, মানে অমরদাকে আমি জাস্ট দাদা হিসেবেই দেখতাম, কিন্তু ওই অমরদার আমার প্রতি একটা ফিলিংস, একটা ভালো লাগা বলুন বা ভালোবাসা বলুন, যাই হোক না কেন, এগুলো আমার প্রতি কাজ করতো। একবার আমাকে এই ব্যাপারটা জানায়, এই প্রস্তাবটা জানায়। অমরদা আমাদের বাড়িতেও যায় অনেকবার, আমার মা বাবা ওনাকে খুব ভালোভাবেই স্নেহটেও করতেন, কিন্তু আমরা মানে আমি বুঝতে পারিনি যে কখন আমার মা বাবারও ওকে ভালো লেগে যায়, ওরও আমাকে ভালো লেগে যায়, কিন্তু আমার সেই অমরদার প্রতি সেই অর্থে ফিলিংসটা, মানে একটা প্রেমিক প্রেমিকার মধ্যে যে ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু আমার অমরদার প্রতি কোনো দিনই তৈরি হয়নি। আমি শুধুমাত্র তাকে দাদা হিসেবেই দেখেছি। এবার মনের টান, সেই রকম একটা মনের টান তৈরি না হলে তো বিয়ে করা সম্ভব হয় না। তো আমি তখন এই প্রস্তাবটা, অমরদার এই প্রস্তাবটা আমি নাকচ করে দিই। এর জন্য আমাকে বাড়িতেও অনেক কথা শুনতে হয়, কারণ নো ডাউট অমরদা একজন এডুকেটেড মানুষ, একটা আইটি সেক্টরে কাজ করছে, আর সর্বোপরি হচ্ছে ওই যে ব্রাহ্মণ পরিবার আমি বললাম, ওনার টাইটেল হচ্ছে মুখার্জি। তা এইটা আমার বাবা মার কাছে একটা বিরাট বড়, মানে কি বলবো, মানে একদম গাছের পাকা ফলের মতো ছিল আর কি অমরদা পাত্র হিসেবে। অমরদারও আমাকে ভালো ভালো লাগতো, কিন্তু আমি তখন প্রস্তাবটা নাকচ করে দিই। অমরদা তাতে কিন্তু যে খুব একটা আমার উপর অফেন্ডেড হন বা ক্ষুণ্ণ হন তা কিন্তু নয়। আমাদের সম্পর্কটা মানে দাদা বোনের মতো একটা সম্পর্ক, আগেও যেরকম ছিল এখনও মানে সেরকমই মানে চলছিল আর কি। তারপরেও কিন্তু ভেতরে ভেতরে অমরদা যে এরকম একটা, কি বলবো, একটা কনস্পিরেসি, একটা চক্রান্ত আমার বিরুদ্ধে যে করেছে, এটা তো আমি ভাবতে পারিনি। যে এমন একজন তান্ত্রিককে ঢোকালেন যিনি আমাদের এই সমস্যা থেকে বার করা তো দূরস্থ, আমাদেরকে আরও বেশি করে সমস্যার মধ্যে ফেলে দিলেন। এ তো ভয়ানক ব্যাপার। আজকাল তো তাহলে আর কাউকেই বিশ্বাস করা যায় না। তো তখন সৌমি বলছে রোহিণীকে যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর এইসব ভেবে কিছু করতে পারবি না, তুই একটা কাজ কর, আমি আমার ওই দাদা, ওর সঙ্গে যোগাযোগ করছি, ওই ভদ্রলোক, ওই পার্থ গাঙ্গুলি, ওনার কাছেই তোদেরকে নিয়ে যাব, উনি যা করার করবেন। এখন আর ওই অমরদা বল, এই বল, এদের সঙ্গে পুরো কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে দে। এই মুহূর্তে তোর আর অফিসেও যাওয়ার দরকার নেই, আগে প্রাণে বাঁচবি, তারপরে তো এই সমস্ত অফিস কাছারি করবি। তুই ইমিডিয়েটলি অমরদার নাম্বারটাকে ব্লক কর। অমরদার নাম্বার, ওই মলয়বাবুর নাম্বার, হোয়াটসঅ্যাপে নর্মাল কলিং নাম্বার, সমস্ত কিছু ব্লক করে দেওয়া হলো। সুজিত তাই করলো। এইবার পরের দিন সকালবেলায় ওরা, মানে রাত্রের বেলা কথা টথা হয়ে গেছে, ওই পার্থ গাঙ্গুলি যিনি, তিনি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে পরের দিন দুপুর নাগাদ ওনার বাড়িতে যেতে হবে। ওনার বাড়িটা হচ্ছে ওই বারাসাত আর মধ্যম গ্রামের মাঝামাঝি কোথাও একটা জায়গা। এবার সকালবেলায় হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সেটা হচ্ছে সুজিতরা ওই যে সল্টলেকের যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের যিনি সেক্রেটারি, সেই ভদ্রলোক একটু বয়স্ক প্রবীণ ব্যক্তি। তা সেই ভদ্রলোক হঠাৎ সুজিতকে ফোন করে। তা সুজিতকে ফোন করে তিনি বলছেন যে দেখো, একটা কথা বলি, তোমরা তো দুদিন হয়ে গেল বাড়িতে নেই, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তোমাদের ওই ঘরটা, মানে তোমাদের ওই ফ্ল্যাটটা, ওটার আশপাশ দিয়ে আসতে গেলে একটা তীব্র থেকে তীব্রতর দুর্গন্ধ কিন্তু সবাই পাচ্ছে।
তীব্র দুর্গন্ধ। এবং আমি তোমাকে হলফ করে বলতে পারি যে আমি দীর্ঘদিন ফরেনসিক টেকনিশিয়ান হিসেবে কাজ করেছি। মানুষ মরে গেলে একটা মৃতদেহ যখন ডিকম্পোজড হচ্ছে, তখন যেরকম টাইপের একটা অসহনীয় একটা গন্ধ বেরোয়, ঠিক সেরকম টাইপের গন্ধ কিন্তু তোমাদের ফ্ল্যাটের মধ্যে থেকে আসছে। এটা গতকাল রাত থেকে কিন্তু এটা শুরু হয়েছে। এবার তোমাদের পাশেই যে ফ্ল্যাটটা, সেটা বন্ধ অবস্থায় পড়ে আছে। তোমাদের নিচের ফ্ল্যাটটাতে কেউ থাকে না, ওপরের ফ্ল্যাটে আমরা থাকি। সুতরাং গন্ধটা যে তোমাদের ওখান থেকেই আসছে, এটা নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ নেই। প্লাস অনেকেই কিন্তু তোমরা না থাকাকালীন অনেকেই কিন্তু শুনতে পেয়েছে তোমাদের ফ্ল্যাটের মধ্যে থেকে খিলখিল করে হাসির আওয়াজ এবং দরজার ওপর দুমদাড়াক্কা শব্দ। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা ইমিডিয়েটলি এসো, তোমাদের ফ্ল্যাটটাতে ফিরে এসো, এখানে একটুখানি পরিষ্কার করে এই গন্ধটাকে দূর করার ব্যবস্থা করো। কারণ ফ্ল্যাটের অন্যান্য পরিবার যারা, তারা কিন্তু এটাতে প্রচণ্ড রকমের আপত্তি জানাচ্ছে। কেউ কেউ রেগে যাচ্ছে, অধৈর্য হয়ে পড়ছে, অনেকে অনেকে অনেক উল্টোপাল্টা সন্দেহও করছে। তা তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা এসো। তা ওরা তখন ফ্ল্যাটটায় যায়, মানে ফ্ল্যাটটাতে গিয়ে ওরা বুঝতে পারে যে এই ভদ্রলোক যে কথাগুলো, এই সেক্রেটারি মশাই, ইনি যে কথাগুলো বলেছেন, একটা বর্ণও মিথ্যা নয়। অসম্ভব রকমের দুর্গন্ধ যেন ফ্ল্যাটটার সাথে লেগে রয়েছে। মানে যে কারোরই গা পেট গুলিয়ে উঠে, হ্যাঁ, মানে একদম শরীর খারাপ হয়ে যেতে পারে, এরকম একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু ফ্ল্যাটটার মধ্যে থেকে। তা ওরা সবাই মানে দরজা খুলে ভেতরে ঢুকলো, পরিষ্কার করার ব্যবস্থা করলো, সাবান জল দিয়ে ধোয়া, রুম ফ্রেশনার স্প্রে করা। কোনোভাবেই সেই গন্ধটাকে দূর করা গেল না। এর মধ্যে রোহিণী একটা ব্যাপার লক্ষ্য করলো, ও যখন ওই পার্টিকুলার ঘরটাতে যাচ্ছে যেখানে ওয়ার্ড্রোবের মধ্যে ওই পুটলিটা রাখা, ওইখানে গন্ধটা যেন বাকি ফ্ল্যাটের তুলনায়, বাকি ফ্ল্যাটের ঘরগুলোর তুলনায় আরও অনেক বেশি। তা ওইখানে গিয়ে ওই পুটলিটাকেও বার করেছে ওয়ার্ড্রোবের মধ্যে থেকে। এবার এই যে ওরা ফ্ল্যাটে গিয়ে পরিষ্কার করছে, তখন সৌমিও কিন্তু ওদের সঙ্গে এসছে, ওদের পাশে থেকেছে। তা তখন সৌমিকে দেখিয়ে বলছে যে দেখ, এই মলয়বাবু এই জিনিসটা দিয়েছেন, আমার মনে হচ্ছে এটাই যত নষ্টের মূল। তো যাই হোক, তা ওরা পরিষ্কার করে সাময়িকভাবে গন্ধটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গন্ধ পুরোপুরিভাবে গেল না, সেই দুর্গন্ধটা রয়েই গেল। ওরা দুপুরে যেই টাইমে ওই পার্থবাবু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, ওই টাইম অনুযায়ী ওরা পৌঁছে গেল ওনার কাছে। গিয়ে পুরো ব্যাপারটা ওনাকে খুলে বলা হলো। তা তখন পার্থবাবু বলছেন, এই যে মলয়বাবু যে লোকটা, কোনো কিছু দেখলেন না, কোনো কিছু বিচার করলেন না, হুট করে একটা লাল শালু কাপড়ে মোড়া একটা পুটলি তোমাদের হাতে দিয়ে দিলেন। রোহিণী বলছে যে হ্যাঁ, এরকমই তো হয়েছে ব্যাপারটা। বলছে যে আরে বাবা, সে তুমি যত বড় তান্ত্রিকই হও না কেন, তুমি যখন সমস্যার কথাগুলো শুনছো, তুমি তো একবার জাতক বা জাতিকার জন্মছকটা বিচার করবে। আজকে সুজিতের এই যে চাকরি চলে যাওয়া, জানুয়ারি মাসের শেষের দিকে ওর যে চাকরিটা চলে গেছিল, এটা পিওরলি অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশানের জন্য। গ্রহ নক্ষত্রের পজিশনগুলো ওর জন্ম ছকে যেই অবস্থায় রয়েছে, আমি তো ওর চার্টটা দেখলাম, উনি বলছেন আর কি, যেই অবস্থায় রয়েছে, সেই অবস্থা থাকলে পরে যে কারোরই চাকরি চলে যেতে পারে, এটা হতেই পারে। এছাড়াও ওর দশম ভাব, যেটা মানে যেখান থেকে আমরা কেরিয়ার, প্রফেশন এগুলোকে বিচার করি, সেই দশম ভাবেও কিন্তু নানান রকম সমস্যা রয়েছে। শনির দৃষ্টি আছে, রবি শনি এক জায়গায় রয়েছে, নানান রকমের ব্যাপার উনি বললেন। এই কারণে ওনার চাকরি চলে যায়। এবার এই চাকরি চলে যাওয়া, এই ব্যাপারটার থেকে উদ্ধার করতে গিয়ে ওরা বাড়িতে ঢুকলো, ঢুকে ওরা একটা রাস্তা পেয়ে গেল কিভাবে তোমাদের ধসিয়ে দেওয়া যায়। প্রথমত এই যে পুটলিটা, এই পুটলিটা আমি তোমাদের সামনে খুলছি, তোমরা নিজেরাই দেখো এটার মধ্যে কি রয়েছে বলে তিনি পুটলিটা খুললেন। খুলে দেখছেন এরকম একটা মানে ছোট স্টিলের কৌটো মতো একটা ছোট্ট, মানে আমরা ওই অনেক সময় সুপুরি টুপুরি রাখার জন্য, হ্যাঁ, যেরকম কৌটো ব্যবহার করি, সেই কৌটোর মধ্যে অজস্র পরিমাণে মাটি, অজস্র পরিমাণে ছাই, শ্মশানের মাটি আর চিতা থেকে, মানে চিতাভস্যের যে ছাইগুলো, এরকম কোনো একটা ছাই দিয়ে এখানে তো তোমাদের ওপর ভয়ানক রকমের একটা প্রেত চালান করা হয়েছে। এবং এই প্রেত চালান করার মাধ্যমে তোমাদের 3 রকমের ক্রিয়া হয়েছে: মারণ, বিদ্বেষণ, উচাটন। মারণ ক্রিয়ার জন্য একটা মৃত্যুসম পরিস্থিতি তোমাদের জীবনেও এসে উপস্থিত হয়েছে। বিদ্বেষণ, মাঝে মধ্যেই তোমার
সুজিতের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে। আর উচাটন মানে দেখো তোমাদের কিন্তু ঘর ছাড়া করে ছাড়লো, মানে ওই বাড়ি থেকে তোমাদেরকে এক প্রকার বার করে দেওয়া হলো। তো এই 3 রকমের ক্রিয়া হয়েছে এবং উনি ইচ্ছাকৃতই, ওই মলয়বাবু ইচ্ছাকৃতই বলেছিলেন এটাকে দক্ষিণ পশ্চিম দিকে রাখতে, কারণ দক্ষিণ পশ্চিম আমাদের বাস্তুতে এটা কিন্তু একটা নেগেটিভ দিক হিসেবে মানা হয়। এই দিকটাতে যদি কোনো রকম নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে অনর্গল এই ঝগড়া, অশান্তি, মতবিরোধ, পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক দিক থেকে একটা সমস্যা, এরকম নানান রকমের প্রবলেম কিন্তু ওই বাড়িটাতে প্রবেশ করতে পারে। তার মানে এই দক্ষিণ পশ্চিমের যে দ্বারটা, এই নৈঋত কোণ, এই কোণটাকে ওই প্রেতের জন্য উনি কিন্তু এই ক্রিয়ার মাধ্যমে উনি কিন্তু খুলে দিয়েছিলেন। তোমরা সেটা বুঝতেও পারিনি, তোমাদের পক্ষে বোঝা সম্ভব না। তো এই রকম কিছু একটা ব্যাপার করা হয়েছে। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, তুমি আমার কাছে এসেছো, আমি এটাকে কাটাবো। তবে একটা ব্যাপার আমি বলে দিচ্ছি, এইটা কাটানোর পর তোমার ওই অমরদা, তার কিন্তু একটা বিরাট বড়সড় বিপদ হয়ে যেতে পারে। কারণ আমি এখানে ডাইরেক্টলি কোনো রকম বিপদ করব না, ওর বিপদ ডেকে আনবো না। আমি সেই সমস্ত কাজ, ওরকম নোংরা, ওরকম ছোট লোকের কাজ আমি করি না, অসভ্যের মতো কাজ আমি করি না। কিন্তু এইটাই প্রকৃতির নিয়ম। যখন কেউ কারোর ক্ষতি করছে এই প্রেত চালানের মাধ্যমে, আমাদের তন্ত্রে একটা সিস্টেম আছে। তন্ত্র কথাটার মানেও তো একটা সিস্টেম। তা সেই সিস্টেমটাতে বলা হচ্ছে যে যখনই তুমি কারোর ক্ষতি করছো, সেই ক্ষতি যখন কাটানো হচ্ছে তখন সেটা কিন্তু বুমেরাং হয়ে তোমার দিকেই ফিরে আসবে। তো সেইটার জন্য তুমি কিন্তু প্রস্তুত থেকো, সেই জায়গাটাতে তোমার কিন্তু আর দুর্বল হলে চলবে না। তা রোহিণী তখন পরিষ্কার জানিয়ে দিলেন যে দেখুন পার্থবাবু, আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আমি বিগত 1.5-2 মাস, 3 মাস, 4 মাস ধরে যা যা আমি ফেস করছি সেটা কিন্তু মৃত্যু যন্ত্রণা থেকে কোনো অংশে কম নয়। এতে আপনি যেই কাজটা করবেন, এতে যদি অমরদার কোনো ক্ষতি হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি যেরকম করার করুন, আমি ওনাদের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখিও নি। ওনার কি হলো না হলো আমি আর জানতেও যাব না, কিছু বুঝতেও যাব না। তো উনি তখন একটা হোমযজ্ঞ করলেন। হোমযজ্ঞ করার, দেখুন, একটা তন্ত্রক্রিয়া করবার পর যে এফেক্টগুলো মানুষের ওপর পড়ে সেগুলো তো আর রাতারাতি কাটে না। এগুলো কোনো জাদুবিদ্যা না, এটা একটা প্রপার সিস্টেম মেনে করতে হয়। অনেক দিন ধরে ওদের কাজগুলো করা হয়েছিল। ওই পার্থবাবু অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করার পর নেগেটিভিটি কিছুটা কেটেছে। ওই সুজিত বলে যে ছেলেটা, সে একটা নতুন জায়গায় চাকরি পেয়েছে, কিন্তু সেই আগের মতো মাইনের চাকরি সে হয়তো আর পায়নি। তাদের যে আর্থিক সমস্যাটা সেটা কিছুটা হলেও কেটেছে। রোহিণীও একটা নতুন জায়গায় চাকরি করছে। টাকা কড়ির সমস্যা এখনও মানে খুব তাড়াতাড়ি ওদের জীবন থেকে কেটে যায়নি ঠিকই, কিন্তু ওদের দাম্পত্য জীবনটাতে সুখ, শান্তি, এই জিনিসটা ফিরেছে, আন্ডারস্ট্যান্ডিংটা ফিরেছে, প্রেম ভালোবাসাটা ফিরেছে, যেটা আমার মতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল হচ্ছে আজকের ঘটনা। আশা করি আপনাদের প্রত্যেকের ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলোকে শেয়ার করবেন আপনাদের কাছের মানুষদের সাথে, যাতে তারাও এই ঘটনাগুলো শুনতে পান। আর আমি আবারও মনে করিয়ে দিতে চাই, ঘটনার একদম শুরুতে, ভিডিওর একদম স্টার্টিংয়ে আপনাদের যে অ্যানাউন্সমেন্টটা করেছি সেটা আমি আবারও করতে চাই। সামনের সপ্তাহ থেকে 2টো করে ভিডিও আসবে। একটা শনিবার রাত 9টায় যেরকম আসছিল সেরকমই আসবে। আরেকটা দিন হচ্ছে মঙ্গলবার রাত্রি 9টা, অর্থাৎ এর পরে আমাদের আবার দেখা হচ্ছে 7 তারিখ মঙ্গলবার রাত 9টায়। এবং সেদিন আপনাদের জন্য কিন্তু একটা বিরাট বড় চমক আসতে চলেছে, আপনারা কিন্তু তার জন্য তৈরি থাকুন। আবারও আপনাদের সাথে আমার দেখা হবে মঙ্গলবার রাত 9টার সময় একটি নতুন ঘটনা নিয়ে, নতুন চমক নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।